হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্য মেডিকেল ল্যাবের নতুন একটা লেকচার ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে নসোকোমিয়াল ইনফেকশন অবলিক হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো দুটো টার্মই তোমাদেরকে জেনে রাখতে হবে। আমরা জেনারেলি যেই টার্মটাতে ইউজ টু সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো তোমরা অনেকেই কিন্তু এই টার্মটা জেনে থাকবে, কিন্তু নসোকোমিয়াল ইনফেকশনটাও কিন্তু এই জিনিসটাকেই বলা হয়, ঠিক আছে? তো দুটো টার্মই তোমাদের মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কখনো এইটা দিয়ে জিজ্ঞাসা করবে, কখনো এটা দিয়েও জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? তো এটা কিন্তু বড় কোশ্চেন হোক, শর্ট নোট হোক, 5 নাম্বার 10 নাম্বার সব ধরনের কোশ্চেনেই কিন্তু এটা পড়ে থাকে। আমাদের এক্সামের সময় এটা পড়েছিল হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সম্পর্কে ব্রিফলি ডিসক্রাইব করো 10 নাম্বারে, ঠিক আছে? তো সেরকম মতো তোমরা নিজেদের মতো প্রিপেয়ার করে নেবে, আমি এটা টোটালটাই ডিসক্রাইব করে দেবো। তো প্রথমেই দেখতে হবে যে নসোকোমিয়াল ইনফেকশনটা কী জিনিস, আর সেটার মানে যে ইন্ট্রোডাকশনের যে যখন পার্ট থাকে তো সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে তো সেটা জানতে হবে, ঠিক আছে? তো নসোকোমিয়াল এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, নসুস আর হচ্ছে কোমিয়াল, তো দুটো থেকে উৎপত্তি, ঠিক আছে? তো নসুস এখানে লেখার জায়গা নেই, এখানে আমি লিখছি, দেখো NOSUS, নসুস, ঠিক আছে? নসুস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যার মিনিং হচ্ছে কি না, এটার মানে হচ্ছে ডিজিজ। এটার মানে কি? ডিজিজ, ঠিক আছে? নসোকোমিয়ালটা আমি ভেঙে ভেঙে বলছি যে এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। নসুস মানে হচ্ছে ডিজিজ, ঠিক আছে? আর কোমিয়ান, ঠিক আছে, কোমিয়ান কথাটার মানে হচ্ছে টু টেক কেয়ার অফ, ঠিক আছে? মানে যত্ন নেওয়া বা টেক কেয়ার করা। তো এই দুটো জিনিস নিয়ে নসুস আর কোমিয়ান, এই দুটোর মানে শব্দ মিলে তৈরি হয়েছে নসোকোমিয়াল, ঠিক আছে? নসুস মানে হচ্ছে ডিজিজ, কোমিয়াল মানে হচ্ছে টু টেক কেয়ার অফ, মানে যত্ন নেওয়া বা সেটাকে কিওর করার দিকে, ডিজিজটাকে কিওর করা, ঠিক আছে? তো এটা হচ্ছে নসোকোমিয়ালের যে উৎপত্তি সেটা। তো এবারে আমরা দেখব নসোকোমিয়াল ইনফেকশন ইজ অলসো কল্ড, কি বলা হয় একে আরেকটা নাম, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এটার আরেকটা নাম হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। ওকে, তো প্রথম যে পয়েন্টটা আছে, যেই পয়েন্টটা তোমরা লিখবে শর্ট নোট হোক বা বড় কোশ্চেন, তো সেটা হলো এটা। তো নেক্সট এবারে দেখব ইনফেকশন কল্ড নসোকোমিয়াল ইফ, কখন আমরা নসোকোমিয়াল বলবো, ঠিক আছে? নসোকোমিয়াল ইনফেকশনটা কখন বলবো? যখন ইফ দে ফার্স্ট অ্যাপিয়ার 48 আওয়ার্স অর মোর আফটার হসপিটাল অ্যাডমিশন। যদি পেশেন্টের সেই ইনফেকশনটা কখন হয় না, ফার্স্ট অ্যাপিয়ার হচ্ছে মানে প্রথম দেখা যাচ্ছে কখন না, হচ্ছে পেশেন্ট অ্যাডমিট হওয়ার 48 ঘন্টা পর বা তার বেশি সময়ের মধ্যে, ঠিক আছে? এই টাইম পিরিয়ডের মধ্যে যদি পেশেন্টের যে রোগটা দেখা যাচ্ছে সেই রোগটাকে আমরা বলবো নসোকোমিয়াল ইনফেকশন। কারণ কি, পেশেন্ট তো অন্য একটা রোগ নিয়ে এসছে, সেটা তো সে আগের থেকেই বাঁধিয়ে নিয়ে এসছে, তো সেটাকে তো নসোকোমিয়াল বলবো না। নসোকোমিয়াল কাকে বলবো না, যেটা আমার হসপিটালে ডিউরিং অ্যাডমিশন বা যতক্ষণ টাইম সে স্পেন্ড করছে হসপিটালে, যতদিন সে অ্যাডমিট থাকছে সেই টাইমের মধ্যে হসপিটালের মানে রিলেটেড হসপিটাল অ্যাকোয়ার্ড, মানে হসপিটালের দ্বারা যে ইনফেকশনটা হচ্ছে সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নসোকোমিয়াল। তো পেশেন্ট কেন বলছি, কারণ সে অলরেডি কোনো একটা রোগে আক্রান্ত, তাই সে পেশেন্ট, তাই সে হসপিটালের দ্বারস্থ হয়েছে। তো পেশেন্ট যেই রোগটাকে আগের থেকে নিয়ে আসছে সেটা কিন্তু নসোকোমিয়াল ইনফেকশন নয়। তো সেই জন্য কোন ইনফেকশনটাকে বলবো নসোকোমিয়াল না, যখন হচ্ছে সেই রোগটা ফার্স্ট অ্যাপিয়ার হবে, প্রথম অ্যাপিয়ার হচ্ছে কখন না 48 আওয়ার্স অর মোর আফটার দ্য হসপিটাল অ্যাডমিশন। হসপিটাল অ্যাডমিট হওয়ার 48 আওয়ার্সের মধ্যে বা তার বেশি সময়ের মধ্যে যদি ডিজিজটা অ্যাপিয়ার হয়, অর উইথিন 30 ডেজ আফটার দ্য ডিসচার্জ, ঠিক আছে? ভর্তি হওয়ার 48 ঘন্টা বা তার বেশি সময় পর যদি রোগটা মানে আবির্ভাব হয়, এবং ডিসচার্জের 30 ডেজ পর, ঠিক আছে? ডিসচার্জের 30 ডেজ পর যদি তার সেই রোগটা প্রকাশ পায়, কোনো একটা রোগ, তাহলে সেই রোগগুলোকে আমরা বলবো নসোকোমিয়াল ইনফেকশন। এই ব্যাপারটা ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এই যে টাইম পিরিয়ডটা আছে এটা কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যখন এক্সটার্নাল আসবে বা যদি কোনো এক্সামে তুমি যাও যেখানে তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করছে অথবা ইন্টারভিউ ফেস করতে হচ্ছে, তখন তোমাকে কিন্তু এটা জিজ্ঞাসা করবে, কারণ পেশেন্ট তো অলরেডি সে একটা রোগ নিয়ে তবেই অ্যাডমিট হচ্ছে। তো সেই ডিজিজটাকে নিশ্চয়ই আমরা বলবো না যে এটা হসপিটাল অ্যাকোয়ার্ড, কারণ সে তো তার আগে বাড়িতে ছিল বা অন্য কোনো জায়গায় ছিল, সেটা সে নিজে বাঁধিয়ে এনেছে। কিন্তু হসপিটালে অ্যাডমিট হওয়ার 48 ঘন্টা পর বা তার বেশি সময় পর যদি তার কোনো রোগ অ্যারাইজ হয় বা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার 30 দিন পর যদি কোনো তার রোগ দেখা যায়, তাহলে সেই রোগ
রোগটাকে আমরা বলবো বা ইনফেকশনটাকে আমরা বলবো কি নসোকোমিয়াল ইনফেকশন। এই ব্যাপারটা ভালো করে দেখে নাও, যে টাইম পিরিয়ডটা আছে সেটা দেখে নাও, 48 আওয়ার্স আর মোর, এটা হচ্ছে হসপিটাল অ্যাডমিশনের সময় আর ডিসচার্জের 30 দিন পর। ঠিক আছে, তো এই পয়েন্টটার পর নেক্সট পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রম হোয়ার দ্য মাইক্রোবস কাম। এই যে ইনফেকশনটা হচ্ছে, এই মাইক্রোবসগুলো কোথা থেকে আসছে, কোথা থেকে আসবে? কারণ হসপিটাল মানেই হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে পেশেন্ট অ্যাডমিট থাকছে, প্রচুর পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন সেখানে ঘোরাঘুরি করছে, এতগুলো পেশেন্ট একসাথে ভর্তি আছে, প্রত্যেকটা মানুষের সাথে একজনের সাথে আরেকজনের কন্ট্যাক্টে হোক বা কোনো তোমার হচ্ছে যে মেডিকেল পার্সন থাকে তার সাথে পেশেন্টের কন্ট্যাক্টে, তো বিভিন্ন কারণে হতে পারে। তো কোথা থেকে আসছে এই মাইক্রোবগুলো সেটা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে পেশেন্ট ওন ফ্লোরা, পেশেন্ট নিজের মধ্যে যে আছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা সেটা কি করছে, সে হচ্ছে আদার্স পেশেন্টদেরকে ছড়িয়ে দিচ্ছে। কিভাবে? যখন সে কাফ বা স্নিজ করছে, মানে হচ্ছে হাঁচি কাশি এসব হচ্ছে, তখন সেগুলো ছড়িয়ে যাচ্ছে অন্য পেশেন্টের কাছে, বা সেই পেশেন্টটা হচ্ছে ইনফেক্টেড কোনো কিছুতে, তো সে যদি মানে হচ্ছে কোনো একটা জিনিস টাচ করে, তো সেই জিনিসটা যখন আবার মেডিকেল পার্সনরা টাচ করছে বা পাশের বেডের পেশেন্ট টাচ করছে, তো এইভাবে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একজনের থেকে আর একজনে ছড়িয়ে যাচ্ছে, মানে কোনো একটা মানুষ একটা রোগ নিয়ে এসছিল কিন্তু আর একটা পেশেন্টকে সে দিয়ে দিচ্ছে সেই রোগটা, তখন সেই সেকেন্ড পেশেন্টের ক্ষেত্রে সেই রোগটা হয়ে যাচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। ওকে, তো এখানে হচ্ছে পেশেন্টের নিজের যে ইনফেকশনটা আছে সেটা একটা হতে পারে। নেক্সট হচ্ছে ক্রস ইনফেকশন হতে পারে, কার থেকে না, ফ্রম দ্য মেডিকেল পার্সোনাল যারা আছে, ডক্টর, সিস্টার, টেকনিশিয়ানস, বাকি আদার্স যে মেডিকেল পার্সনরা আছে, তো তাদের থেকে ক্রস ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার ক্রস ইনফেকশন হতে পারে ফ্রম পেশেন্ট টু পেশেন্টের থেকে আরেকটা পেশেন্টের ক্রস ইনফেকশন হতে পারে যদি কোনো একটা জিনিস তারা শেয়ার করছে। ঠিক আছে, কোনো একটা জিনিস, সাপোজ কোনো একটা মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছু, একটা পেশেন্ট হচ্ছে সাপোজ একটা বেবিকে গ্যাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো প্রবলেম আছে, তো যার জন্য হচ্ছে তাকে ওই কী বলে ওটাকে নেবুলাইজ করা হচ্ছে, তো সেই পেশেন্টের নেবুলাইজারটা নিয়েই সেকেন্ড বেবিকে আর একবার নেবুলাইজ করা হচ্ছে। তো একই ইনস্ট্রুমেন্ট যখন দুটো তিনটে পেশেন্ট একসাথে শেয়ার করছে, তখন কি হচ্ছে, একজনের ইনফেকশনটা আর একজনের ট্রান্সমিট করছে। ঠিক আছে, তো এইরকমভাবে হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট হচ্ছে। আবার কখন হচ্ছে পেশেন্ট টু মেডিকেল পার্সনদের সাথেও হচ্ছে, মেডিকেল পার্সনদেরও তো কোনো ইনফেকশন মানে থাকতে পারে, তারা সবসময় যদি প্রপারলি হ্যান্ড ওয়াশ না করে, কারণ হচ্ছে তারা বাইরে থেকে যখন ডিউটি ধরছে বা ডিউটি থেকে যখন বেরোচ্ছে, তখন এতগুলো জিনিস হ্যান্ডেল করছে, প্রপারলি যদি হ্যান্ড ওয়াশিং না করে, সেই মানে কন্টামিনেটেড হাতটা নিয়ে যদি পেশেন্টকে কোনো অ্যাসেপটিক প্রসিডিওরের জন্য তাকে যায়, যেমন হচ্ছে সাপোজ পেশেন্টকে ব্লাড চাপাচ্ছে, ব্লাড ট্রান্সফিউজ করছে, বা হচ্ছে ক্যাথেটার পরাচ্ছে বা আইভি ফ্লুইড দিচ্ছে, তখন কি হচ্ছে, যেহেতু মেডিকেল পার্সন যে আছে সে মানে হাতটা ঠিকঠাকভাবে ওয়াশ করেনি, হ্যান্ড ওয়াশ করেনি, বা প্রপার গাউন পরেনি, বা প্রপার হচ্ছে পিপিই পরেনি, বা সেগুলো ঠিকঠাকভাবে ডিসকার্ড করেনি, প্রপার প্রোটোকল মেনটেন করেনি, তখন কি হবে না, সেই মেডিকেল পার্সন থেকে কিন্তু পেশেন্টকে অন্য পেশেন্টের মানে যা ডিজিজ ছিল বা সেই মেডিকেল পার্সন যেটা ক্যারি করছে সেটা কিন্তু সেই নতুন পেশেন্টকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি ক্রস ইনফেকশন বলে, এগুলোকে ক্রস ইনফেকশন, একজনের থেকে আরেকজনের সেটা ছড়িয়ে যাচ্ছে। তো এটা হতে পারে ক্রস ইনফেকশন মেডিকেল পার্সনের থেকে টু পেশেন্ট, আবার পেশেন্ট টু পেশেন্টও হতে পারে, যেমন আমি এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে হসপিটাল এনভায়রনমেন্ট কেন বলছি, কারণ একটা বিশাল বড় হল ঘরের মধ্যে হচ্ছে, যেটা হচ্ছে একটা মেল ওয়ার্ড হোক বা ফিমেল ওয়ার্ড হোক, সেখানে কি হয়, অনেক পরিমাণে বেড একসাথে 30টা 35টা 50টা করে বেড একটা ওয়ার্ডে থাকে, তো সেখানে কি হয়, পেশেন্টগুলো 50টা পেশেন্ট বা হচ্ছে 60টা পেশেন্ট একটা ওয়ার্ডের মধ্যেই রয়েছে। তো সেই ক্ষেত্রে যে হসপিটালের এনভায়রনমেন্টটা সেটা কতটা পরিমাণে ভালো সুস্থ থাকতে পারে, সেই এনভায়রনমেন্টটা তো সবসময় কন্টামিনেটেড হচ্ছে, কারণ এতগুলো পেশেন্ট সেখানে ইনহেল করছে, এক্সেল করছে, এতগুলো পেশেন্ট তাদের মানে এতদিন ধরে থাকছে, তাদের যে ইউজ করা জিনিস বা অন্য কিছু জিনিস সেখানে ডিসকার্ড করছে, এই করছে ওই করছে, তো কী হচ্ছে, অটোমেটিক যে হসপিটালে যে এনভায়রনমেন্টটা থাকে সেটা হচ্ছে কী হচ্ছে, কন্টামিনেটেড হচ্ছে। যদিও সেগুলো প্রপারলি মানে সিস্টেম থাকে, সেখানে হচ্ছে যে এয়ারটা থাকে সেটা প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, কিন্তু সব সময় সেটা মানে মেনটেন করা সম্ভব হয় না, বা মেনটেন করলেও কিন্তু ঠিকঠাকভাবে যদি না হয় সেটা, তো তাহলে কিন্তু সেখান থেকে কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, তো যেমন হচ্ছে হসপিটালের এয়ার, হসপিটালের ওয়াটার, ডাস্ট, টয়লেট, বেড প্যান, আইভি ফ্লুইড, ক্যাথেটার, ভেন্টিলেটর, রেসপিরেটরি ইকুইপমেন্ট, তারপরে এন্ডোস্কোপি যেগুলো আছে সেগুলো।
তো দেখো হসপিটালের এয়ার তো বললাম যে কিভাবে কন্টামিনেটেড হয়, এত হিউজ পরিমাণে পেশেন্ট রয়েছে একটাই হল ঘরের মধ্যে। ওয়াটার যেটা থাকছে সেটা হচ্ছে সেই জলের সাহায্যেও, কিন্তু জলের মধ্যেও কন্টামিনেটেড যদি ওয়াটার থাকে সেখান থেকে ইনফেকশন হতে পারে। ডাস্ট তো আছেই। টয়লেট হচ্ছে মেন প্রবলেম, কারণ পেশেন্ট আর পেশেন্ট পার্টি, এই দুজন পেশেন্টের সাথে পেশেন্ট পার্টিও থাকে। তো এত পরিমাণ মানুষ, সবার জন্য তো পার্সোনাল কেবিন বা সবসময় সম্ভব নয়, সেগুলো হয় খুব বড় বড় কর্পোরেট যে হসপিটালগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যে কেবিনে পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে পার্সোনাল টয়লেট থাকে। কিন্তু যেগুলো গভর্নমেন্ট হসপিটাল থাকে বা যেই হসপিটালে সেই ফ্যাসিলিটি নেই, হচ্ছে 3-4টে পেশেন্টের জন্য একটা টয়লেট, বা হচ্ছে 10টা পেশেন্টের পার হেডে একটা করে টয়লেট, বা কোনো কোনো সময় সেটাও থাকে না, গোটা হল ঘরের জন্য 2টো টয়লেট থাকে একটা, ঠিক আছে, একটা পেশেন্ট ইউজ করবে, একটা পেশেন্ট পার্টি ইউজ করবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, একই টয়লেট এতগুলো মানুষ ইউজ করছে, তো সেই ক্ষেত্রে কি হয়, পেশেন্টের ইনফেকশন, পেশেন্ট বা পেশেন্ট পার্টির কি হচ্ছে, শুধুমাত্র পেশেন্টের নয়, পেশেন্ট পার্টিরও অনেক সময় হসপিটাল থেকে কিছু কিছু ইনফেকশন নিয়ে বাড়ি যায়, ঠিক আছে। কারণ হচ্ছে যে এইসব জিনিসের সাথে তারা কি হচ্ছে সব সময় থাকছে, তো হচ্ছে টয়লেট বারবার ইউজ করছে, ঠিকঠাক সেখানে জলের ব্যবস্থা নেই বা জল ঠিকঠাক ইউজ করছে না, দিচ্ছে না, তো সেক্ষেত্রে ইউটিআই হয়ে যেতে পারে। তো এইসব প্রবলেমগুলো হয়। তার সাথে হচ্ছে যদি আইভি ফ্লুইড, ক্যাথিটার এসব পড়াতে গেলে তো ইনফেকশন হয়। নেক্সট হচ্ছে দেখবো এবারে এজেন্ট অফ নসোকোমিয়াল ইনফেকশন। এজেন্ট মানে হচ্ছে কারা ঘটাচ্ছে, মানে কোন অর্গানিজম বা কোন মাইক্রোবসরা এটা ঘটাচ্ছে। তো কারা করছে এটা, ভাইরাস, ব্যাকটেরিয়া আর ফাঙ্গি, ঠিক আছে। তো আমরা মেনলি জানি যে মাইক্রোবসের মধ্যে 3 ধরনের জিনিস, একটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ফাঙ্গি। মেন ইনফেকশন এরাই করে, ওকে। তো এই সব জিনিসগুলো কিন্তু ইনফেকশনের জন্য দায়ী। নেক্সট দেখবো আমরা মোড অফ ট্রান্সমিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মোড অফ ট্রান্সমিশন মানে কোন ওয়েতে ছড়াচ্ছে, ঠিক আছে, কোন ওয়েতে ছড়াতে পারে, কন্ট্যাক্টের মাধ্যমে, ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, একটা পেশেন্ট আর একটা পেশেন্টকে ছুটছে, বা হচ্ছে কোনো মেডিকেল পার্সন একটা পেশেন্টকে টাচ করার পর প্রপারলি হ্যান্ড ওয়াশ না করে আরেকটা পেশেন্টকে টাচ করছে, বা তাকে কোনো অ্যাসেপটিক প্রসিডিওরের জন্য রেডি করছে, তাকে ক্যাথেটার পরাচ্ছে, তাকে ব্লাড ট্রান্সফিউজ করাচ্ছে, তাকে আইভি ফ্লুইড দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে কন্টামিনেশন হয়ে যাচ্ছে, ছড়াচ্ছে। নেক্সট হচ্ছে ভেক্টর বর্ন মানে কি হচ্ছে, ভেক্টর মানে হচ্ছে যেগুলো হচ্ছে মশা, মাছি, স্যান্ডফ্লাই এসব জিনিসগুলো থাকছে, বা কোনো হচ্ছে যেমন হচ্ছে হসপিটালে কি হয়, বিড়াল বাচ্চা, তারপরে হচ্ছে তোমার ওই ইঁদুর, ছুঁচো, কারণ হচ্ছে পেশেন্ট পার্টি যে খাবারগুলো খেয়ে ফেলে ডাস্টবিনে, সেগুলো খেতে চলে আসে। তো এগুলো কিন্তু হামেশাই গভর্নমেন্ট হসপিটালে দেখা যায়, বিড়াল শুয়ে আছে, পেশেন্ট পার্টি আছে, বেডের নিচে দেখবে বিড়াল ঢুকে আছে। তো এই জিনিসগুলো, ঠিক আছে। তো তারপরে মশা, মাছি, বিভিন্ন ধরনের ইনসেক্ট, তো এই সব জিনিসগুলো থেকে যেগুলো ছড়াচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ। সাপোজ হচ্ছে কোনো পেশেন্ট তোমার ভর্তি আছে ম্যালেরিয়া বা ডেঙ্গু নিয়ে, সেই পেশেন্টকে মশারি টাঙিয়ে আলাদা করে রাখা হয়, কিন্তু অসাবধানতাবশত কখনো পেশেন্ট সেই মশারিটা খুলে দিচ্ছে, তার আনচান করছে বা কিছু করছে, তো তখন কি হচ্ছে, মশা সেই ব্যক্তিকে কামড়াচ্ছে, সেই থেকে আরও আশেপাশে 2-3টে ব্যক্তিকে কামড়াচ্ছে। তার ফলে কি হলো, ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছিল একজন, কিন্তু তার সাথে সাথে ইনফেক্টেড হয়ে গেল আশেপাশের মানুষগুলো, কারণ সেই মশাটাই কি করছে, পাশের পেশেন্টগুলোকে কামড়াচ্ছে, ওকে। তো এইভাবে হচ্ছে গিয়ে ভেক্টর বর্ন ডিজিজটা ছড়ায়। নেক্সট হচ্ছে এয়ারবর্ন। তো এয়ারবর্ন হচ্ছে কি, এয়ারবর্ন তো অবশ্যই হবে, পেশেন্ট কাশছে, হাঁচছে, এ করছে, কথা বলছে, সব কিছুর মাধ্যমে, আমি যে কথা বলছি এখানেও প্রচুর পরিমাণে ভাইরাস আমার কথা বলার সাথে সাথে মাইক্রো ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। যেমন কোভিড সিচুয়েশনের সময় মানে কি হয়েছিল সেটা ভাবো, কারণ প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছিল যে মাস্ক পরতে, সেটা হচ্ছে পেশেন্ট হোক বা কোনো নর্মাল পার্সন হোক, যাকে হোক। কারণ কি, কোভিড কীভাবে ছড়াচ্ছিল, কোভিড হচ্ছে আমাদের যে কথা বলছি সেই ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছিল, তারপর হচ্ছে যে নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি, তো সেটার মাধ্যমে ছড়াচ্ছিল। তো এইটা যেহেতু সেটা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ বা হচ্ছে ড্রপলেট ইনফেকশন, হচ্ছে করোনা ভাইরাস যেটা ছিল সেটা। তো সেম হচ্ছে এই এয়ারবর্ন ডিজিজগুলো এরকমভাবেই হয়। সাপোজ হচ্ছে কোনো পেশেন্টের টিউবারকুলোসিস আছে, তো টিউবারকুলোসিস যখন মানুষটা কথা বলছে, ইনফেক্টেড পার্সনটা, তখন তার মানে কথার মাধ্যমে, তার নিঃশ্বাসের মাধ্যমে অনেক টিউবারকুলোসিস কিন্তু বাইরে ছড়িয়ে যাচ্ছে। এবার সেই মানে একটা তো হল ঘরের মধ্যেই পেশেন্টগুলো আছে, তো তার পাশের বেডের পেশেন্টটা যখন সেই মানে জিনিসটাই মানে এয়ারটাকে ইনহেল করছে, তখন কি হচ্ছে, সে সেই টিউবারকুলোসিসটাকে ইনহেল করে নিচ্ছে, এরপর তার লাংসের মধ্যে যাচ্ছে। তার যদি ইমিউনিটি পাওয়ার তো এমনিতেই উইক, কারণ সে পেশেন্ট, তো সেই জন্য কী হচ্ছে, তাকে ইনফেক্টেড করেছে। তো এই জন্য কী হয়, কিছু ওয়ার্ড থাকে যেটাকে বলা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, মানে আইসোলেট করে রাখা হয়, কিছু পেশেন্টকে আইসোলেট করে রাখা হয়। যেমন হচ্ছে টিবির পেশেন্ট যেহেতু এরকমভাবে ছড়ায় এয়ারবর্ন ডিজিজ, তো সেই জন্য টিবি পজিটিভ পেশেন্টদেরকে একটা আলাদা ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়। তো তারপরে হচ্ছে ড্রপলেট মানে হচ্ছে কি না,
এই যে কথা বলছি ছোট্ট ছোট্ট আমাদের থুতুর যে বা স্যালাইভা যেগুলো থাকে সেগুলো হচ্ছে এরকম জলের কণার মতো, সেগুলো খুব কম মানে হচ্ছে যে গোল গোল মতন এরকমভাবে ড্রপলেট ছড়াতে থাকে, ঠিক আছে, ছিটে ফুটো যে থুতুগুলো ছড়ায়, তো এইগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ড্রপলেট ছড়ায় প্রচুর পরিমাণে। তো সেই ড্রপলেটের মধ্যে যে কোভিড যখন ছিল তখন এই জিনিসটা বলা হচ্ছিল যে এটা একটা ড্রপলেট ইনফেকশন, ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, তো সেই জন্য মাস্ক সবসময়ই হচ্ছে ম্যান্ডেটরি ছিল, ঠিক আছে। তো এরকম ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আমরা যদি বিনা মাস্কে কথা বলি কোনো ইনফেক্টেড পার্সনের সাথে, তাহলে কি হবে, তার ইনফেকশন আমার কাছে যাবে, আমার ইনফেকশন তার কাছে যাবে। তো এইগুলো হচ্ছে ড্রপলেট ইনফেকশন। তো এটা গেল মোড অফ ট্রান্সমিশন, ঠিক আছে। তো মোড অফ ট্রান্সমিশন এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখব কমন ইনফেকশন সাইট। কমন ইনফেকশন সাইট কোনগুলো, কোন কোন জায়গায় কমনলি এই ইনফেকশনটা, নসোকোমিয়াল ইনফেকশনটা হয়, তো সেটা দেখব। প্রথমে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে হয়। ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন কিন্তু খুবই কমন। যেসব পেশেন্টগুলো হসপিটালে অ্যাডমিট ছিল তাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে সবথেকে কমন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে, ইউটিআই হয়। যেটা বললাম, একই টয়লেট বারবার ইউজ করছে, এতজন মানুষ ইউজ করছে, অটোমেটিক সেখানে ইনফেকশন হয়ে যাবে, তো সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। নেক্সট হচ্ছে তারপরেই মোস্ট কমন হচ্ছে সার্জিক্যাল উন্ড। সার্জিক্যাল উন্ড, কোনো পেশেন্টের সার্জারি হয়েছে, কোনো একটা জায়গায় কাটা হয়েছে, সেখানে তারপরে স্টিচ ফিচ করে দেওয়া হয়েছে, তো তারপরে কি হয়, হসপিটালে সেখানে ইনফেকশন হয়ে যায় অনেক সময়, ঠিক আছে, প্রপারলি যদি ড্রেসিং না করা হয়, পেশেন্ট যদি নিজে অ্যাওয়ার্ড না থাকে, তো কী হয়, অনেক সময় সার্জিক্যাল উন্ডে সেপসিস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে। তো এটাও কিন্তু খুবই কমন। নেক্সট হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনও খুব কমন, কারণ হচ্ছে কি, যেসব পেশেন্টগুলো ভেন্টিলেটরে ছিল, বিশেষ করে যেগুলো কোনো সাপোর্টের ওপর ছিল, ভেন্টিলেশনে ছিল, কোনো পেশেন্টের রেসপিরেটরি কোনো সিস্টেমের ওপর কোনো টিউবিং হয়েছে বা ইনটিউবেশন মানেই হচ্ছে ভেন্টিলেশন, তো এইসব জিনিসগুলো যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন খুবই কমন, রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশনটা খুবই কমন, কারণ বহুত দিন ধরে ওই জিনিসগুলো ভেন্টিলেশনে থাকা কোনো পেশেন্ট একবারে মানে একদিন দুদিনের জন্য তো থাকে না, তাকে অনেক দিন ওই সাপোর্টে রেখে তারপরে, খুব কম মানুষ থাকে যেটা ভেন্টিলেশন থেকে রিকভার করতে পারে, বেশিরভাগ মানুষই ওই ইনফেকশন হয়ে বা অন্য কিছু হয়ে লাংস ফেলিওর হয়ে ডেথ হয়ে যায়। কিন্তু যেসব পেশেন্টগুলো রিকভার করে যায়, যেহেতু তাদের প্রলংড ইনটিউবেশন ছিল, মানে মুখের মধ্যে দিয়ে এইরকম আমার ভোকাল কর্ডের মধ্যে দিয়ে ট্রাকের মধ্যে নল পড়ানো ছিল, ঠিক আছে, তো এই অবস্থায় সে এতদিন ধরে ছিল, প্রায় 15 দিন, 10 দিন, 15 দিন, তারও ম্যাক্সিমাম মানে 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, এরকম অনেক পেশেন্ট আছে যারা কোমায় চলে গেছে, যাদেরকে সবসময় টিউবের মাধ্যমে, রাইস টিউবের মাধ্যমে খাবার দিতে হয়, কারণ তারা নিজেরা খেতে পারে না। তো এইসব পেশেন্টগুলো যেহেতু দীর্ঘদিন ধরে এই এটা পড়ানো আছে, সেজন্য অটোমেটিক তাদের ইনফেকশন হয়ে যায় রেসপিরেটরি ট্র্যাক্টে। ওকে, তার সাথে হচ্ছে স্কিনেও হয়, অনেক দিন ধরে যেসব পেশেন্ট হসপিটালে অ্যাডমিট থাকে তাদের স্কিন ইনফেকশনও হয়, প্লাস যেগুলো বার্ন পেশেন্ট থাকে তাদের তো স্কিন ইনফেকশন খুবই কমন, ঠিক আছে, তাদের পাস জেনারেট করে যায়, মানে কী হয়, পুঁজ হয়ে যায়, মানে বেশিরভাগ হচ্ছে যেটা হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনাসে বলে একটা মানে ব্যাকটেরিয়া আছে, যেটা তোমরা পড়েছো সিউডোমোনাসের যখন মাইক্রোবায়োলজিতে পড়েছো, ল্যাব ডায়াগনোসিস তখন পড়েছো। তো বার্ন পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা খুবই কমন, এটা কিন্তু বারবার এক্সামে জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে বার্ন পেশেন্টের ক্ষেত্রে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে কোন ব্যাকটেরিয়াটা সবথেকে বেশি করে, সেটা হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনাসা। এটা হচ্ছে গ্রিন কালারের একটা পাস প্রডিউস করে, গ্রিন কালার মানেই হচ্ছে জানবে সিউডোমোনাসের কাজ, ঠিক আছে, কারণ ও হচ্ছে গ্রিন কালারের পিগমেন্টেশন তৈরি করে। এটা আগে যখন আমি ইউটিআই পড়েছিলাম তখন তোমাদেরকে আবার বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো নেক্সট দেখবো কি আছে, নেক্সট হচ্ছে আদার্স, মানে আদার্স বডি পার্টে হতে পারে, অন্য কোনো জায়গাতেও হতে পারে, ঠিক আছে। তো হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে মোস্ট কমন, তারপর হচ্ছে সার্জিক্যাল উন্ড, তারপরে রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর হচ্ছে স্কিন অ্যান্ড আদার্স। ওকে, তো কমন ইনফেকশন সাইট এগুলো হয়ে গেল আমার। তো এবারে দেখবো ওই জিনিসটাই দেখবো যে কমন ইনফেকশন কোনটা, যেই এগুলো হচ্ছে কমন ইনফেকশন সাইট, মানে জায়গাগুলো কোনটা, এবারে ইনফেকশন কোনটা সেটা দেখবো। তো এটারই রিলেটেড হবে, যেমন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, তো ইউরিনারি ট্র্যাক্টে কি ইনফেকশন হবে, ইউটিআই হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তো সেটাই হচ্ছে ইউটিআই। তো দেখো এখানে লেখা আছে কি, মোস্ট কমন অফ হচ্ছে নসোকোমিয়াল ইনফেকশনের মধ্যে মোস্ট কমন হচ্ছে ইউটিআই, কত পার্সেন্ট, এটা বলছে 40%। 40% নসোকোমিয়াল ইনফেকশনের মধ্যে হচ্ছে 40% হয় ইউটিআই, ঠিক আছে। তো যেটা হচ্ছে কার জন্য, ব্যাকটেরিয়া কারা দায়ী, ইকোলাই হতে পারে, ক্লেপসিয়েল্লা হতে পারে, প্রোটিয়াস হতে পারে, সিউডোমোনাস হতে পারে, আর হচ্ছে তোমার ফাঙ্গির মধ্যে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স হতে পারে। ওকে, তো এরা হচ্ছে ইউটিআই করছে নসোকোমিয়াল ইনফেকশনের মধ্যে। নেক্সট হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন। তো রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে কি আছে, নিউমোনিয়া।
নিউমোনিয়া গ্রো করে যায়, ঠিক আছে, যেগুলো হচ্ছে এরকম সাপোর্টে থাকে, ভেন্টিলেটরের সাপোর্টে থাকে পেশেন্টগুলো, সেগুলো হচ্ছে নিউমোনিয়া গ্রো করে যায়। তো নেক্সট হচ্ছে উন্ড অ্যান্ড স্কিন সেপসিস, স্কিন সেপসিস অ্যান্ড উন্ড অ্যান্ড স্কিন সেপসিস, ঠিক আছে, কোনো জায়গায় যেটা আঘাত পেয়েছে বা হচ্ছে স্কিনের কোনো জায়গায় যে বার্ন হয়েছে যেগুলো বললাম, তো সেরকম ধরনের জায়গায় সেপসিস হয়ে যায়। তো বার্ন পেশেন্টদের ক্ষেত্রে যেটা আগে বললাম সিউডোমোনাস অ্যারুজিনেশন, নামটা খুব ভালো করে মনে রাখবে, এটা বার্ন পেশেন্টদের ক্ষেত্রে মোস্ট কমন ইনফেকশন। এই সিউডোমোনাস অ্যারুজিনেশন ইনফেকশন হচ্ছে মোস্ট কমন ইনফেকশন, ঠিক আছে। তো তারপর হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া সেপ্টিসেমিয়া। তো ব্যাকটেরিয়ামিয়া সেপ্টিসেমিয়া নিয়ে আগের ভিডিওতে বলে দিয়েছি কোনটা ব্যাকটেরিয়ামিয়া কোনটা সেপ্টিসেমিয়া, তোমরা আশা করি জানো, যারা জানো না তাদের জন্য ছোট্ট করে বলে দিই। তো হচ্ছে যে আমাদের যে ব্লাড থাকে, আমাদের শরীরের মধ্যে যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে সেটা হচ্ছে সেলফ স্টেরাইল, মানে এর মধ্যে কোনো ধরনের কোনো মাইক্রো অর্গানিজম নেই, কোনো ধরনের মানে কোনো ধরনেরই মাইক্রো অর্গানিজম নেই জেনারেলি, যেসব মানুষরা সুস্থ সবল তাদের ক্ষেত্রে। যখন এই ব্লাড স্ট্রিমের মধ্যে কোনো মাইক্রোবস কোনো মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকবে তখন তাকে আমরা বলবো ব্যাকটেরিয়ামিয়া, ঠিক আছে। কি বললাম, কোনো ভায়াবল ব্যাকটেরিয়া যদি প্রেজেন্ট থাকে ইন আওয়ার ব্লাড, তাহলে সেটাকে আমরা বলবো ব্যাকটেরিয়ামিয়া। এরপর সেপ্টিসেমিয়া কাকে বলবো, একই জিনিস কিন্তু একটু ডিফারেন্স আছে, যখন সেটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকবে এবং সেই ব্যাকটেরিয়াটা ক্যাপেবল হবে কি করতে না হচ্ছে বংশবিস্তার করতে, মানে বংশবিস্তার করতে এবং টক্সিন প্রডিউস করতে, ঠিক আছে। তো তাদের যে বংশবিস্তার হয় তো সেটা করতে তারা ক্যাপেবল হবে, মানে তারা বাইনারি ফিশনে হোক বা অন্য কোনো মেথডে হোক, ভাইরাস ব্যাকটেরিয়া যারা যেরকম আছে তাদের উপর ডিপেন্ড করছে। ব্যাকটেরিয়া হলে বাইনারি ফিশন হবে, ভাইরাস হলে হচ্ছে সেল ডিভিশন হবে অন্যভাবে। তো সেই জিনিসটাকে বলবো তখন সেপ্টিসেমিয়া, মানে ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট আছে এবং সে হচ্ছে আরও মাল্টিপ্লাই করছে, তাদের সংখ্যায় বাড়াচ্ছে আর তার সাথে সাথে টক্সিন প্রডিউস করছে যেটা হচ্ছে মানুষকে ক্ষতি করছে। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো সেপ্টিসেমিয়া, ঠিক আছে। তো এই ব্যাকটেরিয়ামিয়া সেপ্টিসেমিয়া এগুলো হতে পারে, এগুলো কখন হবে না কোনো পেশেন্টকে সাপোজ হচ্ছে আমি প্রপারলি স্কিনটাকে ডিসইনফেক্ট করলাম না বা হচ্ছে যে অ্যালকোহল দিয়ে ঠিকঠাকভাবে ক্লিন করলাম না, তো তার হচ্ছে কী করলাম, তাকে আইভি পুড়িয়ে দিয়ে ফ্লুইড চালিয়ে দিলাম, তার চ্যানেল করলাম, তার ব্লাড নিয়ে নিলাম, তখন কি হবে আশেপাশের যে স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো নর্মাল কমেন্সাল কিছু ব্যাকটেরিয়া থাকে, কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে, এনভায়রনমেন্টে অনেক ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায় যেগুলো হচ্ছে প্যাথোজেনিক, তো সেগুলো হচ্ছে কী হয় আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে গেল, তো তারা কি করবে এরপর সেখানে মাল্টিপ্লাই করে তারা টক্সিন প্রডিউস করবে, অ্যাজ এ রেজাল্ট কী হবে সেপ্টিসেমিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া বা সেপ্টিসেমিয়া, এগুলো এই অসাবধানতাবশত এই কারণে হতে পারে। তার সাথে হচ্ছে টিটেনাস কখন হতে পারে না হচ্ছে সাপোজ কোনো পেশেন্টের ওটি হচ্ছে, তো ওটির সময় কি হয় ডিপ কাট করতে হয়, জানো তো সেটা ওটির সময় ডিপ কাট করতে হয় মানে অনেকটা কাটতে হয়, চিরতে হয়। তো সেই সময় যদি ওটির যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেগুলো যদি প্রপারলি অটোক্লেভ না হয়, অটোক্লেভ যদি ঠিকঠাক না হয় তাহলে কি হয় না যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি যে স্পোরের মধ্যে থাকে সেটা হচ্ছে ওরা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক মানে তারা হচ্ছে বাতাসের প্রেজেন্সে বাঁচতে পারে না, মানে সারভাইভ করতে পারে না, কিন্তু যখনই তারা অ্যানারোবিক কন্ডিশন পেয়ে যাবে মানে বাতাসের সম্পূর্ণ থেকে ডিটাচ হয়ে যাবে, তখন তারা কি করবে স্পোর থেকে বেরিয়ে আসবে, মাল্টিপ্লাই করবে আর তার সাথে টক্সিন প্রডিউস করবে। তো টিটেনি হচ্ছে সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে, মানে হচ্ছে ধুলোতে বালিতে ডাস্টে আমাদের হাতে স্কিনে ফিনে নোংরা জায়গায় যদি আমাদের হাত লেগে যায় তো সব জায়গাতে, তো সেই জন্য কি হচ্ছে তখন তারা কিছু করতে পারছে না, তারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকছে। কারণ কি, কারণ তারা বাতাসের কন্ট্যাক্টে আছে, প্রেজেন্স অফ এয়ার, ঠিক আছে, বাতাসের কন্ট্যাক্টে আছে বলে তারা তখন ইনঅ্যাক্টিভভাবে আছে, ইনঅ্যাক্টিভ স্টেজে আছে, মানে খোসার মধ্যে ঢুকে আছে, যেমন শামুকের একটা খোলা থাকে তার ভিতরে তারা থাকে, তো সেই রকম স্টেজে আছে। কিন্তু যখন সার্জারি করে ডিপ কাট করা হবে কোনো জায়গায় একটা সাপোজ যে টিউমার হয়েছে পেটের মধ্যে বা কিছু, তখন পেটটা কী হচ্ছে অনেকটা চিরতে হচ্ছে, কাটতে হচ্ছে, তো সেই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সিজার থাকুক বা কোনো ব্লেড থাকুক স্ক্যালপেল থাকুক তার মধ্যে যদি সেই টিটেনাস স্পোর থেকে যায় তাহলে তারা কি হচ্ছে সেই ডিপ যে আমার বডি পার্ট তার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবারে সেটা চোখে দেখার জিনিস নয়, আমি তো দেখে বুঝতে পারছি না, তো কি হচ্ছে তারপরে ওটি হয়ে গেল, সেটা স্টিচ করে দিল ডাক্তার, ডিসচার্জ দিল পেশেন্টকে। এরপরে কি হচ্ছে সেই টিটেনিটা যখন অ্যানারোবিক কন্ডিশন পাচ্ছে মানে অ্যাবসেন্স অফ এয়ার পাচ্ছে তখন সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হচ্ছে কীভাবে না হচ্ছে তার যে খোলসটা আছে তার বাইরে থেকে তখন শামুকটা যেমন বেরিয়ে আসে তো সেরকম বেরিয়ে আসছে,
তারপর সে মাল্টিপ্লাই করছে, টক্সিন প্রডিউস করছে, তারপরে অ্যাজ এ রেজাল্ট হচ্ছে পেশেন্টে কী হচ্ছে, টিটেনাস হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা সেই জন্য পেশেন্টকে ওটির আগে টিটেনাস ইঞ্জেকশন মাস্ট দেওয়া হয়। ওকে, আর ছোটোখাটো কেটে গেলে বা ধুলো কোনো জায়গায় কাট হয়ে গেলে বলে যে টিটেনাস একটা নিয়ে নেওয়া ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে টিটেনাস এই কারণে হতে পারে। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফেকশন। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফেকশন হতে পারে কীভাবে না, হচ্ছে যদি কন্টামিনেটেড খাবার থেকে, কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড ড্রিঙ্ক মানে ওয়াটার, এইসব থেকে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফেকশন হতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকে গোটা তোমার নসোকোমিয়াল ইনফেকশন যেটা সেটা। তো তোমাদের একজন রিকোয়েস্ট করেছিলে, যার রিকোয়েস্টে ভিডিওটা আনা, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, আর বন্ধুদের সাথে প্লিজ একটা করে হলেও শেয়ার করে দিও। তো এরকমই ভিডিও তোমাদের জন্য আমি আবার নেক্সট আমি নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে যে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।